2026-এর স্পেশালি কর্পোরেট ট্যাক্সের উপর যে পরিবর্তনগুলো আসছে, আমি বলেছিলাম প্রায় 70-র কাছাকাছি পরিবর্তন আসছে। ছোট বড় আরও কিছু বেশি হবে হয়তো ভ্যাট সহ। তো সেই ভ্যাটেরটা আরও বেশি। তো আমি সেই জায়গাগুলো আপনাদেরকে হচ্ছে ডিফারেন্টলি এক একটা করে ছোট ছোট ভিডিও করছিলাম। আজকে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে 2026-এর আইনে, সেটি হচ্ছে 22 নম্বর সেকশনে। এই 22 নম্বর সেকশন মূলত ইনকাম ট্যাক্সের যে 22 নম্বর সেকশন, সেটা যেটা আছে সেটা হচ্ছে এইটা সংরক্ষিত আয়, রিটেন আর্নিংস, সঞ্চিতি অর্থাৎ রিজার্ভ, সারপ্লাস, উদ্বৃত্ত এবং ইত্যাদির উপর কর আরোপ। এইটা ছিল হচ্ছে এটা হেডিং। তো আমি যদি দেখি ট্যাক্স অন রিটেন আর্নিংস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্রিভিয়াস প্রভিশনটা ছিল একটু অন্য ফর্মে, ইনডাইরেক্ট ফর্মে ছিল। মানে আমি বলি সেটা হচ্ছে আগের আইনটা যেটা 2025 সালের ফাইন্যান্স অ্যাক্টে ঢুকেছিল, সেখানে বলা ছিল রিটেন আর্নিংস যদি আপনি 70% যদি আপনি বা তার থেকে অতিক্রম করে রিটেন আর্নিংসের জমা টাকাটা প্রফিট না দিয়ে রিটেন আর্নিংসের 70%-এর বেশি দিয়ে দিলেন, তাহলে এই যে অতিরিক্ত যে আপনি স্থানান্তর করলেন সেটার উপরে একটা ট্যাক্স ছিল 10%। বাট এবার একটু অন্য ফর্মে, ডাইরেক্ট ফর্মে আসছে। আগে ইনডাইরেক্ট ছিল, এখন ডাইরেক্ট ফর্মে আসছে। সো তার আগে দেখি এটা এই প্রভিশনটার অবজেক্টিভ কি, কেন এটা করা হলো, ঠিক আছে? এটার অবজেক্টিভটা কি এটা আমরা আগে দেখি। এটার অবজেক্টিভ হচ্ছে টু ডিসকারেজ কোম্পানিজ ফ্রম ইনডিফিনিটলি অ্যাকুমুলেটিং প্রফিট। অনেক দিন ধরে প্রফিট খালি জমাবে জমাবে, এবং এটার আসলে এটার জন্য এটা ডিসকারেজ করা হচ্ছে। স্টক মার্কেটে, ক্যাপিটাল মার্কেটকে বুস্ট হবে এটার মাধ্যমে আমরা আশা করি, কারণ হচ্ছে যে এই অ্যাকুমুলেশন অফ প্রফিট কিছুটা কমে যাবে। দেন টু এনকারেজ ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড টু দ্য শেয়ার হোল্ডার। এইটাই হচ্ছে শেয়ার হোল্ডাররা যারা ইনভেস্ট করে তারা তো আসলে আপনার মোস্টলি মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি শেয়ার হোল্ডার, তারা হচ্ছে চায় যে তাদের টাকাটা যাতে করে ডিভিডেন্ড আকারে চলে আসুক। সো তারা এই ডিভিডেন্ডটা চায়, এটা এনকারেজ করা হচ্ছে। আর টু প্রিভেন্ট অ্যাভয়েডেন্স থ্রু এক্সেসিভ রিটেনশন অফ প্রফিট, এই যে এক্সেসিভ রিটেনশন করে, যদি কোনো প্রজেক্ট থাকে, স্পেশাল যদি কোনো কিছু থাকে সেটা ভিন্ন, বাট যদি শুধুমাত্র জমা করবার স্বার্থে জমা করে রাখে এবং সেই টাকাটা যদি অতিরিক্ত জমা করে ফেলে, তখন কিন্তু এটা একটা প্রবলেম। সো যে কারণে এটা আমরা কিন্তু দেখেছি যে অ্যাভয়েডেন্স হচ্ছে থ্রু এক্সেসিভ রিটেনশন অফ প্রফিট, এক্সেসিভ রিটার্ন অফ প্রফিট থেকে এটা আমাদের বের করে আনবে। সো কি চেঞ্জ আসছে? চেঞ্জটা এরকম: দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2026 হ্যাজ সাবস্টিটিউটেড, এটা হচ্ছে সাবস্টিটিউট হয়ে গেছে 22 সেকশন আগের আইনটাকে, উইথ এ কমপ্লিট নিউ প্রভিশন, নতুন প্রভিশন। কি প্রভিশনটা আসছে? দ্য অ্যামেন্ডেড সেকশন প্রোভাইডেড দ্যাট এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এক্সেপ্ট, এটা ছিল না আগের বার, এক্সেপ্টটা ছিল না, এবার এক্সেপ্ট ঢুকানো হয়েছে, এক্সেপ্ট ব্যাংকস, লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড লিস্টেড ফাইন্যান্স কোম্পানিজ। ব্যাংক, সব ব্যাংক, listed insurance এবং listed non-banking financial institutes should be excluded from this provision, shall be liable to additional tax if, যদি কোনটা কথা, if কথাটা ইম্পর্টেন্ট, যদি if হয় কি হবে, the company distribute less than 30% of its after tax profit as dividend during the income year, যদি তাদের টোটাল প্রফিটের আফটার ট্যাক্স প্রফিটের 30%-এর কম টাকা তারা ডিভিডেন্ড দেয়, তাহলে এই প্রভিশনটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্রথমে বুঝলাম যে এটা আমরা বুঝতে পারলাম। ইন দিস কেস কি হবে? এডিশনাল ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন হবে? এডিশনাল ট্যাক্সটা ক্যালকুলেশন হবে হচ্ছে 30% অফ দ্য আফটার ট্যাক্স প্রফিট, এটা তো আমরা পাবো 30%, লেস হবে অ্যাকচুয়াল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ যেটুকু দেয়া হলো। তো যদি কম দেয়া হয় তাহলে এই কম দেওয়ার অংশটার উপরে 10% হবে, 10%, এটার ক্যালকুলেশনটা হবে 10%, এটার উপরে 10% ক্যালকুলেশন হবে। সো আমরা এটা দেখলাম যে অ্যাকচুয়াল ডিভিডেন্ড যদি 30%-এর কম হয়, তাহলে এই গ্যাপটার উপরে, এটা 20 হলে 10-এর উপর 10, এটা যদি 15 দেয় তাহলে হচ্ছে 15-এর উপরে 15, এটা যদি 18 দেয় 12-এর উপরে 10%। It's in simple words, the dividend is below 30%, the undistributed portion of the mandatory up to the mandatory 30% benchmark will be taxed on formula. তো এটা আমরা আর ফর্মুলা ডিটেইল না দেখে একটা এক্সাম্পল দেই। এখানে আমরা 22-এর সাথে 25-এর, সরি 22 সেকশনের 25 সালের সাথে কি ছিল, আর হচ্ছে আপনার 26 সালে কি আসছে, এটা কম্পারিজন করেছিলাম। এটা অরিজিনাল সেকশন ছিল, এটা নিউলি সাবস্টিটিউটেড হয়েছে,
এখানে ট্যাক্স অন এক্সেসিভ রিটেন আর্নিংস, আগেটা বললাম নেগেটিভ ফর্মে ছিল, ট্যাক্সটা হচ্ছে ইয়ের উপর হতো রিটেন আর্নিংস, এখন হচ্ছে ট্যাক্স লিঙ্ক টু ডাইরেক্টলি ডিভিডেন্ড, এটা পজিটিভ হয়েছে, আগেরটা ছিল উল্টা ধরনের, এবারটা পজিটিভ হয়েছে, আমরা দেখেছি যে এটা আসছে। অ্যাকুমুলেট এটা ট্রিগার অ্যাকুমুলেটেড রিটেন আর্নিংস আর এটা ছিল, আর ডিভিডেন্ড হচ্ছে বেশি দেওয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে পজিটিভলি। লেস ক্লিয়ার অ্যান্ড সাবজেক্ট টু রিটেন আর্নিংস অ্যাকুমুলেশন এটা ছিল, আর এখানে ক্লিয়ার স্ট্যাটুটরি বেঞ্চমার্ক ডিভিডেন্ড অফ 30% স্পেসিফিক করে দিছে, যে এই 30% ডিভিডেন্ড না দিলে আপনার আসলে এখানে তার শর্টফলে প্রবলেম। বেসড অন দ্য রিটেন আর্নিংস মেকানিজম এটা ছিল, আর এবার 10% একদম শর্টফল করে দিয়েছে, এটা আমরা দেখব। আর ডিফারেন্ট ওয়ার্ডিং ছিল, এবার হচ্ছে লিস্টেড ব্যাংকস ইন্স্যুরেন্স, লিস্টেড সরি অল ব্যাংকস, এটা হচ্ছে অল ব্যাংকস, আর লিস্টেড হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটা দিয়েছে। আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সারসাইজ অ্যাসেসমেন্ট প্রভিশন, এটা হচ্ছে যে কমিশনার এম্পাওয়ার্ড দ্য ডিটারমাইন আফটার ট্যাক্স গিভিং হিয়ারিং ইফ আনপেইড, এটা আসলে কমিশনার ডেকে শুনে, এটার যদি আনপেইড থাকে সেই অংশটা শুনে তারা হচ্ছে আফটার হিয়ারিং এটা সেটেল করবে যে কত পার্সেন্ট হবে। সো একটা ইলাস্ট্রেশন ইজ সিম্পল, একটা কোম্পানি 100 মিলিয়ন টাকা প্রফিট করছে, মিনিমাম ট্যাক্স তার উপরে আসে 30 মিলিয়ন 30%-এ, সো অ্যাকচুয়াল পে করছে হচ্ছে 20 মিলিয়ন, তাহলে ডিভিডেন্ড শর্টফল হয়েছে 20 মিলিয়ন, 30 মিলিয়ন মাইনাস 20 মিলিয়ন ইকুয়াল টু 10 মিলিয়ন, এই 10 মিলিয়নের উপরে তার হচ্ছে 10% আকারে 1 মিলিয়ন টাকা দিতে হবে, সো দিস পেমেন্ট ইজ বেসিকলি 1 মিলিয়ন। সো এই হচ্ছে আপনার একটা সহজ হিসাব। আশা করি এই ভিডিওটা অতীতের ভিডিওগুলোর মতো আপনাদের কাজে লাগবে। এরকম যদি আরও চান আপনারা কমেন্ট করেন, আমি রেগুলার এই সেকশন ওয়াইজ 22 করলাম, এর পরের সেকশনটা থেকে শুরু করে রেগুলার এই সেকশন ওয়াইজ কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্সের ইস্যুগুলো নিয়ে কথা বলব। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।